বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার পরে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে পুরা আমেরিকাবাসীর অর্থাৎ প্রবাসী আমেরিকা যারা বাংলাদেশি নাগরিক যারা আমেরিকায় বসবাস করে তাদের হৃদয়টা তিনি জয় করে নিয়েছেন। আমি কিন্তু আগেই বলছিলাম যে জামাত নির্বাচনে যাবে এবং পূর্ণ প্রস্তুতি নিচ্ছে তারা। ছাত্র শিবিরের গোয়েন্দা বিভাগের ভয়ে দিশেহারা অবস্থা হয়ে গেছে র এবং মোসাদের সদস্যদের। যে ছাত্র শিবির আপনি খালি জামাত জামাত করবেন, আপনি অন্য মানুষকে আর মানুষ মনে করবেন না। আবার আপনি খালি বিএনপি বিএনপি করবেন, তাতেও আপনার অন্য মানুষকে মানুষ মনে হবে। আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে, কোনো দল পাবেন না। তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতাকর্মী ঘুরবে, জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। চারিদিক থেকে জামাতকে নিয়ে সুস্বাগতম এবং জামাতকে নিয়ে উৎফুল্ল সৃষ্টি হচ্ছে সাধারণ জনগণ এবং বাহিরের দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে। তাহলে কি এবার জামাতই ক্ষমতায় আসবে? এবং ভিডিওর শুরুতেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ছাত্র শিবিরের গোয়েন্দা বিভাগের ভয়ে দিশেহারা অবস্থা হয়ে গেছে র এবং মোসাদের সদস্যদের। যে ছাত্র শিবির শেখ হাসিনার গদি তছনছ করে দিয়েছে সেই শিবিরকে বলে গুপ্ত শিবির। কেন তারা এটি বলে এবং কেন র এবং মোসাদ দিশেহারা, শেখ হাসিনা কেন তাদের আইডেন্টিফাই করতে পারে নাই, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কেন তাদের কাছে নাস্তানাবুদ হয়েছে তাদের পরিকল্পনার কাছে, সেই বিষয়টি আমি বলবো। তার আগে বাংলাদেশের উপরে ভারত তার আধিপত্যবাদ কায়েম রাখার জন্য দীর্ঘদিন ধরে পাহাড়ে যে অশান্তি সৃষ্টি করে রেখেছে, ভারতের এই কাজে ইন্ধন জুগিয়েছে, সহযোগিতা করেছে বাংলাদেশের যত বাম আছে সমস্ত বামগুলো এবং বামপন্থী দুটি পত্রিকা আছে, প্রথম আলো এবং ডেইলি স্টার। এরা প্রতিনিয়ত পাহাড়ে বাঙালিদের সাথে পাহাড়িদের সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার জন্য এবং পাহাড় থেকে বাঙালিদেরকে ফিরিয়ে আনার জন্য, সেনাবাহিনী ফিরিয়ে আনার জন্য, পাহাড়কে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য হেন কোনো ষড়যন্ত্র নাই, হেন কোনো প্রচেষ্টা নাই যা এদেশীয় বাংলাদেশি নামধারী বাম সংগঠনগুলো এবং প্রথম আলো এবং ডেইলি স্টার করে নেই। তারই ধারাবাহিকতায় গত 2 দিন আগে নতুন করে আবার উত্তেজনা দেখা দিয়েছে পাহাড়ে। এত মর্মান্তিক উত্তেজনা আপনারা জানেন যে সন্তু লারমার সময় তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড পাহাড়ে চালাতো তারই প্রেক্ষিতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। শেখ হাসিনা সরকার সন্তু লারমার সাথে শান্তি চুক্তি করেছিল। সেই শান্তি চুক্তির পরেও, শান্তি চুক্তির আড়ালে এই সুযোগ নিয়ে সন্তু লারমা পাহাড়কে তথা ওই 3 পার্বত্য জেলাকে ভারতের সাথে একীভূত করার জন্য, তারা ভারতের সাথে মিশে যাওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে। সন্তু লারমা আজ নাই, তার প্রেতাত্মারা, তার উত্তরসূরিরা আজ ঠিকই বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করার জন্য, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা ভারতের সাথে একীভূত হতে চায়, ভারতের সাথে তারা থাকতে চায়। এই মর্মে যখনই সুযোগ পায় কোনো না কোনো সুতায় তারা মাথাচাড়া দিয়ে ওঠে। সম্প্রতি নতুন করে আবার তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড মাথাচাড়া দিয়েছে। একজন মারমা মেয়ে ধর্ষিত হয়েছে, সেই ধর্ষণের ঘটনায় তারা নতুন করে আন্দোলন, সংগ্রাম এবং অবরোধ শুরু করেছে। সেনাবাহিনী 144 ধারা জারি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। সেনাবাহিনীর উপরে তারা হামলা চালিয়েছে। এটি আপনাদের জেনে রাখা দরকার যে কত ঠুনকো অজুহাতে তারা এরকম আন্দোলন, সংগ্রাম এবং অবরোধ শুরু করেছে। যে মারমা মেয়েটি ধর্ষিত হয়েছে সেই ঘটনায় 5 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এই 5 জনের ভিতরে 2 জন হিন্দু, 2 জন চাকমা এবং 1 জন মারমা। অথচ এরা কিন্তু গ্রেফতার হয়েছে ইতিমধ্যে। এই ঘটনার পরে মুসলমানদের দোকানপাটে হামলা চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, মসজিদে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, মুসলমানদের উপরে হামলা চালানো হয়েছে এবং মুসলমান বাঙালিদেরকে বেছে বেছে সেখানে হামলা করা হচ্ছে এবং তাদেরকে সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে আহত করা হচ্ছে। তার মানে কি? তার মানে ওই কিছুদিন আগে যে ইস্কন যেটা শুরু করেছিল ওইটা যখন ইউনূস সরকারের বিশাল দক্ষতায় ব্যর্থ হয়েছে, নতুন করে আবার তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। আবার এর যে ঘটনা পরম্পরা আছে, এটার যে গ্রাউন্ড আছে, দেখুন ত্রিপুরার রাজা তিনি কি বলেছেন দেখুন। তিনি বলেছেন যে ইন্দোনেশিয়া থেকে যেমন পূর্ব তিমুর আলাদা করা হয়েছে তেমনি আমরা বসে থাকতে পারি না। পাহাড়ের লোকজন আমাদের কাছে সাহায্য চাচ্ছে, তারা ভারতের সাথে একীভূত হতে চাচ্ছে।
আমি জানি না কেন ভারত সরকার এখনো দেরি করছে। এটি মক্ষম সময়, অতি দ্রুত তাদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হোক, ভারতের সাথে তাদেরকে আলাদা করা হোক। দেখুন, এবং এটি এই কথারও একটা গ্রাউন্ড আছে, তারও সত্যতা আমরা পেয়েছি পাহাড়ি এই যুবকের কথায়। দেখুন সে কি বক্তব্য দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। তার পরিষ্কার বক্তব্য, তারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে তারা মিলে যেতে চায়, তারা ভারতের সাথে থাকতে চায়। এটি নিঃসন্দেহে দেশদ্রোহিতার শামিল, দেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র। আমি জানি না আমাদের সেনাবাহিনী, আমাদের প্রশাসন কেন এখনো চুপ করে বসে আছে এবং কেন তাদেরকে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটি আমাদের বুঝে আসছে না। কেন প্রথম আলো এবং ডেইলি স্টারের কথা মতো সেখান থেকে পাহাড়ি বাঙালি সেটেলার, তারা অলরেডি বলেছে যে বাঙালিরা সেখানে সেটেলার, তাদেরকে পাহাড় থেকে সরিয়ে আনতে হবে, সেনাবাহিনী সরিয়ে আনতে হবে। সেনাবাহিনী এবং বাঙালিদেরকে সেখান থেকে সরিয়ে আনলেই তাদের উদ্দেশ্য সফল হয়ে যায়। এই বাম রাজনৈতিক নেতাগুলো এবং আমাদের দেশের তথাকথিত যে দুটি পত্রিকা, এরা কখনোই চায় না বাংলাদেশ থাক, স্বাধীন থাক। তারা সবসময় চায় বাংলাদেশ ভারতের সাথে বিলীন হয়ে যাক। যাই হোক, যখন এই অবস্থা, তখন আমাদের ফখরুল ইসলাম আলমগীর ভাই তিনি আছেন আরেক চিন্তায়। তিনি বেহুশ হয়ে গেছেন, তিনি অস্থির হয়ে গেছেন, তিনি কান্না করতে পারছেন না মানুষের সামনে শুধু, কিন্তু তার হৃদয়ের ভিতরে যে আহাজারি চলছে, যে নোনাজারি চলছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির জন্য। দেখুন তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রাজনীতি নিষ্ক্রিয় থাকার কারণে পুরা সুবিধা ফায়দা হাসিল করছে জামাত ইসলাম। বিএনপির এটি সহ্য হচ্ছে না, ফখরুল ইসলাম আলমগীরের এটি সহ্য হচ্ছে না। জামাত চলে যাবে সামনে, যার কারণে নিজের নাক কেটে হলেও জামাতের যাত্রা তাদেরকে ভঙ্গ করতে হবে। তারা দিনে দিনে প্রতিদিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একটু একটু করে প্রতিদিন জনবিচ্ছিন্ন হলেও তাদের কিচ্ছু যায় আসে না, জামাতের যাত্রা এখান থেকে ভঙ্গ করতে হবে। অস্থির হয়ে গেছে তারা। এই রাজনীতি আমরা দেখতে চেয়েছিলাম। 5 আগস্টের পরবর্তী সময়ে বিএনপি এই রাজনীতি করবে, এটি আমরা ভাবতে আমাদের খুব কষ্ট হয়, আমাদের লজ্জা লাগে ভাবতে যে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব কোথায় গিয়ে থেমেছে। এই হলো বিএনপির অবস্থা। সেই বিএনপি জামাত ইসলামকেও সহ্য করতে পারছে না যে তারা সেকেন্ড পজিশনে থাক, তারা আওয়ামী লীগকে নিয়ে আসবে। আওয়ামী লীগ তাদের খুব পছন্দ, জাতীয় পার্টি তাদের খুব পছন্দ। জাতীয় পার্টি থাকলে কোনো অসুবিধা নাই, কারণ খুব সিম্পল, চোর চোরকে ভালোবাসবে, এটি স্বাভাবিক, চোরে চোরে মাস্তুতো ভাই। যাই হোক, এবার ওই কথায় ফিরে আসি যে কথা দিয়ে শুরু করেছিলাম। আপনারা জানেন 5 আগস্টের পূর্ববর্তী সময়ে শেখ হাসিনা পতনের যে আন্দোলন চলছিল, তার আগে থেকেই ছাত্র শিবির ছাত্র লীগের দুর্গের ভিতরে ঢুকে গিয়ে, তারা তাদের ঘরের ভিতরে ঢুকে গিয়ে তাদের সমস্ত সংবাদ আন্দোলনকারীদের, বিপ্লবীদের কাছে এনে দিয়েছে, নিজেদের জীবন বিপন্ন করে। এটি পৃথিবীর ইতিহাসে সমস্ত গোয়েন্দা সংস্থার লোকগুলো এটা করে থাকে, বড় বড় গোয়েন্দা সংস্থার লোকগুলো এটি করে থাকে। ভারত দক্ষিণ এশিয়ায় তার প্রভুত্ব, তার রাজত্ব কায়েম রেখেছে কোনটার বলে? তাদের গোয়েন্দা বিভাগের বলে, তাদের সক্রিয় গোয়েন্দা বিভাগের কারণে। রয়ের যে নিখুঁত নিশানা, নিখুঁত পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা দিয়ে তারা তাদের প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে, তাদের পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে, তাদের ক্ষমতাকে খর্ব করে দিয়ে সেখানে আধিপত্যবাদ কায়েম করেছে। কিসের জন্য? তাদের গোয়েন্দাগিরি দিয়ে। সারা পৃথিবীতে ইসরায়েল তাদের গোয়েন্দাগিরি, তাদের প্রভুত্ব বহাল রেখেছে। এটি কিসের মাধ্যমে? তাদের নিখুঁত গোয়েন্দাগিরির মাধ্যমে। তারা শত্রুর ঘরের ভিতরে কোন পথ দিয়ে ঢুকে যাচ্ছে শত্রু কিচ্ছু বুঝতে পারছে না। কয়েকদিন পরে দেখা যাচ্ছে সেই জায়গা, সেই অঞ্চল ইসরায়েলের এলাকায় চলে আসছে, ইসরায়েলের দখলে চলে আসছে। ছাত্র শিবির ঠিক সেই কাজটি করেছে। ছাত্র শিবির, ছাত্রলীগ কোথায় কোথায় থাকতো, তাদেরকে যেদিন ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়, আপনাদের মনে আছে নিশ্চয়, কোথায় ছাত্রলীগ লুকিয়েছিল এই সংবাদগুলো কারা এনে দিয়েছে? ছাত্র দল এনে দিয়েছে। তারা তো ধরতেই পারে নাই, ওটি বুঝতেই পারে নাই তারা। এটা সেই ছাত্র শিবিরকে সর্বপ্রথম 5 আগস্টের পরবর্তী সময়ে, একেবারে 5 আগস্টের কয়েকদিন পরেই, সম্ভবত 8 তারিখে বা 9 তারিখে, বিরানি আলম প্রথম, আমার মনে আছে তার পোস্টটা, প্রথম সে ছাত্র শিবিরকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করে। কোন চরিত্রের মানুষেরা এবার চিন্তা করুন, যে যারা নিজেদের জীবনকে বাজি রেখে শত্রুর সমস্ত তথ্য, ইনফরমেশন, তার ঘরের খবর, তার প্ল্যান, পরিকল্পনা, তার রসদের খবর এনে দিল,
পৃথিবীর বুকে এমন কোন বেঈমান বিশ্বাসঘাতক কোন মানুষ আছে, কোন শাসক আছে যে সেই গোয়েন্দা বাহিনীকে তারা মুনাফেক বলে বা তাদেরকে তিরস্কার করে পুরস্কার দেবার পরিবর্তে? সবাই এই গোয়েন্দা সংস্থাকে পুরস্কার দেয়। ইরানের যুদ্ধে আমরা যেটা দেখেছি, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা পাঠানো হয়েছিল, যদিও তারা ধরা পড়ে গিয়েছে, কিন্তু ইসরায়েল পরবর্তীতে তাদের কি করেছে, পুরস্কৃত করেছে তাদের পরিবারকে। আর ঠিক আমাদের বাংলাদেশে তার ব্যতিক্রম, যে ছাত্র শিবির তার জীবনের মায়া ত্যাগ করে র এবং মোসাদের চোখকে ফাঁকি দিয়ে, রকে নাস্তানাবুদ করে দিয়ে, মোসাদকে নাস্তানাবুদ করে দিয়ে তারা তাদের নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ছাত্র লীগকে ক্যাম্পাস ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে, করতে সহযোগিতা করেছে, তাদেরকে পুরস্কৃত করেছে। যেখানে তাদেরকে পুরস্কার দেওয়ার কথা সেখানে তাদেরকে তিরস্কার করা হচ্ছে, বলা হচ্ছে গুপ্ত শিবির। হায় সেলুকাস, যারা নিজেদের কোনো যোগ্যতা নাই, মেধা নাই, নিজেদের কোনো বিভাগওয়ারি পরিকল্পনা নাই, নিজেদের ক্যাডার ভিত্তিক কোনো রাজনীতি নাই, শুধুমাত্র ধরো মারো খাও চাঁদাবাজি করো, এই যাদের একমাত্র নেশা, তারা যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, যারা এইভাবে গোয়েন্দাগিরির মাধ্যমে, গোয়েন্দা বিভাগ সৃষ্টির মাধ্যমে শত্রুকে নাস্তানাবুদ করে, তাদেরকে বলে গুপ্ত শিবির। ওই পর্যায়ে যেতে হলে, ছাত্র শিবিরের এই গোয়েন্দা কার্যক্রমের এই পর্যায়ে যেতে হলে তোমাদের আরো 100 বছর রাজনীতি করতে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।